আমরা আজকে আলোচনা করব হচ্ছে গিয়ে সলিনয়েড আর টরয়েড। সলিনয়েড কি হলো, আমরা বিগত দিনে যখন অ্যাম্পিয়ার সার্কিটের ল সমস্ত ল গুলো জানার পর আমরা দেখতে পেলাম যে পরিবাহী তারের চারিপাশে একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। এবার আমাদের টার্গেট হচ্ছে সেই চৌম্বক ক্ষেত্রকে কাজে লাগিয়ে যদি কোনো ডিভাইস তৈরি করা সম্ভব হয় বা কোনো স্থায়ী বা অস্থায়ী চুম্বক যদি ইউজ করতে পারি এবং তাকে কি করে কাজে লাগাতে পারি। তার সব থেকে ব্যবহার্য একটা ডিভাইস হচ্ছে গিয়ে সলিনয়েড। সলিনয়েডে হয় কি, সলিনয়েডে দেখতে পাওয়া যায় যে একটা ব্যাটারি পজিটিভ প্রান্তের সাথে একটা তারকে জড়িয়ে 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 এরকম করে রাখা হয়, মধ্যেখানে থাকে হচ্ছে কোর অঞ্চল। কোর অঞ্চলে কখনো থাকে হচ্ছে গিয়ে কাঁচা লোহা, কখনো পাকা লোহা, কখনো থাকে ফাইবার, ফাঁকাও থাকে। এবার এর উপযোগিতা বৃদ্ধি করার জন্য কাঁচা এবং পাকা লোহা ইউজ করা হয়ে থাকে প্রয়োজন অনুযায়ী। আমরা যে চুম্বক তৈরি করতে চাইছি সেটা কি রকম করতে চাইছি তার উপর ভিত্তি করে এখানে দুটো টাইপে ভাগ করা যায়। কোনো কোনো ক্ষেত্রে করে থাকে হচ্ছে কাঁচা, কোনো কোনো ক্ষেত্রে থাকে হচ্ছে পাকা লোহা। তো সেগুলো তো পরের কথা। সলিনয়েডে কিছু বিশেষ জিনিসপত্র যেগুলো আমরা মাথায় রাখবো এর যে গাণিতিক সমস্যাগুলো বুঝবার জন্য বা এর যে আমরা রিডাকশন করব, সূত্র যেগুলো তৈরি করব সেই সূত্রগুলোর জন্য। সলিনয়েডের টোটাল লেন্থ আমরা ধরে নেব হচ্ছে গিয়ে এল, এবং পাক সংখ্যা এখানে দেখতে পাচ্ছ অগণিত পাক আছে, আমরা ধরে নিলাম ক্যাপিটাল এন সংখ্যক পাক আছে। তাহলে ক্যাপিটাল এন সংখ্যক যদি পাক থাকে এল দৈর্ঘ্যের মধ্যে, তাহলে একক দৈর্ঘ্যে পাক কত? এন বাই এল। তাহলে এই যে প্রতি একক দৈর্ঘ্য, এটা হচ্ছে কি অরিজিনাল সলিনয়েডের ছবি। তাহলে এখানে দেখতে পাচ্ছ প্রচুর তার চলে গেছে সমান্তরাল ভাবে, এবং এরা একে অপরের সাথে টাচ করবে না এমন ভাবে বানানো আছে যাতে এরা একে অপরের সাথে টাচ না করে। তো যাই হোক, যেটা বলছিলাম যে সলিনয়েডের ভিতরে থাকে অসংখ্য তারের প্যাঁচ, এবং প্যাঁচের সংখ্যা যদি আমরা ধরে নিই টোটাল হচ্ছে গিয়ে এন, আর টোটাল লেন্থ যদি ধরি আমরা এখানে এল, তাহলে প্রতি একক দৈর্ঘ্যে পাক সংখ্যা হচ্ছে ক্যাপিটাল এন বাই এল। এটা যেমন আমাদের মাথায় রাখতে হবে। এক দ্বিতীয় নম্বর কথা হচ্ছে কত পরিমাণ তড়িৎ প্রবাহ হচ্ছে। যদি ধরি এক একটা প্যাঁচে এক একটা টার্ন, এগুলোকে যে টার্ন আছে এন সংখ্যক টার্ন আছে, প্রত্যেকটা টার্নে যদি আই কারেন্ট গিয়ে থাকে, এখানে যদি আই কারেন্ট যাচ্ছে, তাহলে মোট কত কারেন্ট যাচ্ছে? এন আই। তাহলে একক দৈর্ঘ্যের ভিতরে এই যে এর ভিতরে কারেন্ট কত যাচ্ছে? এন ইন্টু আই বাই এল। এটা যেমন আমাদের খুব কাজে লাগবে। এবার যদি ভাবা যায় যে প্রত্যেকটা টার্নে কারেন্ট যাচ্ছে, তাহলে এক একটা করে সার্কেল পাচ্ছি, পাচ্ছি কি পাচ্ছি না? রিং পাচ্ছি। রিং এর জন্য একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, আগের দিন আমরা প্রুফ করেছি, করিনি? তো নর্থ পোল কোনটাকে ধরা হয় মনে আছে? এটা যদি দুটো সার্কেল যদি আমরা ড্র করি, যদি বলি এটা কারেন্ট যাচ্ছে এইরকম, তাহলে এটা হচ্ছে গিয়ে সাউথ পোল। আর যদি উল্টো দিকে কারেন্ট যায়, তাহলে এটা হচ্ছে গিয়ে নর্থ পোল। অর্থাৎ টার্ন গুলো যেদিক থেকে দেখলে মনে হবে ক্লকওয়াইজ সেদিকে তৈরি হবে সাউথ পোল, আর যেদিক থেকে দেখলে মনে হবে কাউন্টার ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ সেদিকে তৈরি হবে নর্থ পোল। আমরা আগের দিন খুব বিস্তারিত আলোচনা করেছি যে কোনো একটা দিকের পাক ক্লকওয়াইজ হলে অন্য দিকের পাকটা কি হয়? কাউন্টার ক্লকওয়াইজ হয়। তাহলে নর্থ আর সাউথ কোনো ভিন্ন জিনিস নয়, একই কয়েনের এক পিঠ আর ও পিঠ। তো চলো এবার একটু একটু করে দেখি, ডেপথে জানি যে সলিনয়েডের গঠন এবং কার্যনীতি কি। প্রথমে আমি যেটা করছি এটা হচ্ছে গিয়ে এইচএস কে মাথায় রেখে করছি। এইচএস এ যে সেমিস্টার 3 আছে সেই সেমিস্টার 3 তে অবজেক্টিভ টাইপ কোশ্চেন যেহেতু আসবে, টোটালটাকে সলিনয়েড সম্বন্ধে আমি বলে দেবো যে কি হচ্ছে কি না হচ্ছে, তারপরে ডিটেলে আলোচনা করবো। প্রথম, সলিনয়েড হলো একটি দীর্ঘ তড়িৎবাহী তারের কুণ্ডলী। কুণ্ডলী মানে হচ্ছে পেঁচানো যে পাকটা থাকছে এটা হচ্ছে কুণ্ডলী। এটা আসলে দেখতে কুণ্ডলীটা কেমন হচ্ছে? চোঙাকৃতি। কাঠামোর উপরে পাক সংখ্যাগুলো জড়ানো থাকে, যে চোঙাকৃতি সিলিন্ডারটার মধ্যে এখানে ভরা আছে, ওটা হতে পারে কাগজ, ওটা হতে পারে কাঠ, ওটা হতে পারে কাঁচা লোহা, ওটা হতে পারে পাকা লোহা। আমরা কি কাজে ওটাকে ইউজ করব তার উপরে ভিত্তি করে কিন্তু কোর ঠিক হয়।
ওটাকে কি বলা হয়? কোর। ওকে, সলিনয়েডের গঠন ভিত্তি বেশ কি হচ্ছে, এটি সাধারণত কার্ডবোর্ড বা প্লাস্টিকের মতো একটি অন্তরক পদার্থের তৈরি চোঙ থাকে। তাহলে ভিতরে এটা হচ্ছে গিয়ে প্লাস্টিক বা কাঠ এর তৈরি একটা অন্তরক। পরবর্তীকালে দেখবো এটাই তখন কাঁচা লোহা বা পাকা লোহাতে পরিণত হয়েছে। তারের কুণ্ডলী ঘন 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 একদম কাছাকাছি লাগানো তারের প্যাঁচ দিয়ে টার্চ দিয়ে পুরোটাকে জড়ানো হয়, এটা হচ্ছে তারের কুণ্ডলী। পাক সংখ্যা একটু আগেই বললাম, প্রতি একক দৈর্ঘ্যে পাক সংখ্যা যেটা সেটাকে স্মল এন বলা হয়, কারণ স্মল এনটাই আমাদের এখানে কাজে লাগবে। কারণ সলিনয়েড কখনো ছোট হবে, কখনো বড় হবে, কখনো ইনফাইনাইটলি লার্জ ভাববো, কখনো একটা নির্দিষ্ট লেন্থের ভাববো, সেজন্য কোনো স্থির নেই। এই জন্য পাক সংখ্যা নিয়েও মাথা ঘামিয়ে লাভ নেই, প্রতি একক দৈর্ঘ্যে পাক নিয়ে কাজ করাটা বেটার, তাই না? প্রতি একক দৈর্ঘ্যে পাক পেয়ে গেলে মোট লেন্থে কত পাক শুধু লেন্থ দিয়ে গুণ করে দেবো, বেরিয়ে যাবে। প্রতি একক দৈর্ঘ্যে পাক যদি স্মল এন হয় তাহলে এক্স লেন্থে কত হবে, এক্স ইন্টু এন পাক সংখ্যা। সেই জন্য আমরা ইউনিট লেন্থে পাকটাকে বিচার করি। এবার কি, যদি আমরা খেয়াল করি কতগুলো জিনিস খুব ভালো করে খেয়াল করতে হবে, যে এই যে তারে যে কারেন্ট আসছে হলুদ রঙের যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে পরিবাহী তারের প্যাঁচ গুলোর কথা বলছি। তো প্যাঁচ গুলোর কথা ভাবো তো, এই যে কারেন্টের তারের প্যাঁচে যে কারেন্ট আসছে, তাহলে এখানে দেওয়া আছে ক্রস, এখানে দেওয়া আছে ডট। চলো বড় করে দেখাই, ভালো করে দেখো, নিজেরাই সব রিয়েলাইজ করতে পারবে যে কেন এটা হয়। তাহলে এটা কি হচ্ছে, ডট। ডট মানে এখান থেকে কারেন্ট বেরোচ্ছে, কারেন্ট যদি বেরোয় তাহলে ম্যাগনেটিক ফিল্ড, কারেন্ট এটা বেরোচ্ছে কারেন্ট, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের তার চারিধারে কিরকম, এরকম কাউন্টার ক্লকওয়াইজ ঘুরপাক খাচ্ছে, দেখতে পাচ্ছ কাউন্টার ক্লকওয়াইজ ঘুরপাক খাচ্ছে। পরের প্যাচের জন্যও ঠিক তাই, পরের প্যাচের জন্যও ঠিক তাই। এবার একটা টাইম পর কি হচ্ছে, এই প্যাচের যে ম্যাগনেটিক ফিল্ড আর এই প্যাচের ম্যাগনেটিক ফিল্ড একসাথে উপরিপাত হওয়ার ফলে সমান্তরাল ভাবে বেরিয়ে যাচ্ছে, হলো। এবার যদি যে জায়গায় ঢুকছে, প্রবেশ করছে, তাহলে কারেন্ট যদি এদিকে যায়, আমার আঙুলগুলো দেখো এদিকে পাক খাচ্ছে, মানে ক্লকওয়াইজ হচ্ছে, হচ্ছে না? তাহলে একই জিনিসের ভিতরে দেখতে পাচ্ছি একটা জায়গায় কারেন্ট বেরিয়ে আসছে আর একটা প্রান্ত দিয়ে কারেন্ট প্রবেশ করছে। এখানে হচ্ছে গিয়ে কাউন্টার ক্লকওয়াইজ, তো এখানে হচ্ছে গিয়ে ক্লকওয়াইজ, হলো। তাহলে কাউন্টার ক্লকওয়াইজ, কাউন্টার ক্লকওয়াইজ, কাউন্টার ক্লকওয়াইজ মানে এই ঘুরছে এই ঘুরছে, আরো বড় করে ভাবো এই যাচ্ছে, যাচ্ছে কি যাচ্ছে না, কাউন্টার ক্লকওয়াইজ হচ্ছে কি হচ্ছে না। তাহলে উপরের পোর্শনটাতে যদি দেখি তাহলে কাউন্টার ক্লকওয়াইজ মানে হচ্ছে এই দিক দিয়ে বলরেখাগুলো পাস করছে। নিচে যদি খেয়াল করি তাহলে হচ্ছে ক্লকওয়াইজ, 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 ক্লকওয়াইজ। তাহলে কি হলো, এদিকে যদি খেয়াল করি তাহলে দেখো বলরেখাগুলো যেন এদিকে প্রবেশ করছে। তাহলে সর্বসাকুল্যে মেলালে কেমন লাগছে, সমান্তরাল ভাবে বলগুলো এই যাচ্ছে, ঘুরে আবার এদিক দিয়ে প্রবেশ করছে। তাহলে ছোট্ট ছোট্ট তার তৈরি করেছে এক একটা করে ম্যাগনেটিক ফিল্ড, সমষ্টিগত ভাবে গোটাটা জিনিসটাকে দেখতে পাচ্ছি। কি কি লক্ষ্য করা গেল, লক্ষ্য করার মধ্যে দেখো সলিনয়েডের মধ্যেখানে যে কোর রিজিয়ন যেটাকে বলছিলাম, কোর রিজিয়নে বলরেখা দেখো একে অপরের সাথে সমান্তরাল ভাবে বেরিয়ে চলে গেছে, যায়নি। আর এখানে কি দেখতে পাচ্ছি, বদ্ধ পথ তৈরি করেছে। বদ্ধ পথ তৈরি করলে পরে কোনো ম্যাগনেটিক ফিল্ডের নির্দিষ্ট কোনো ডাইরেকশন লক্ষ্য করা যাবে না, কারণ এই পয়েন্টে ডাইরেকশন এটা, এই পয়েন্টে ডাইরেকশন এটা, এই পয়েন্টে ডাইরেকশন এটা, এটা, তাহলে কোনো নির্দিষ্ট একটা দিক দেখাচ্ছে না, বিন্দুকে নিয়ে ঘুরপাক খাচ্ছে। যদি একক উত্তর মেরু ওখানে রাখা যায় তাহলে দেখবো যে এরকম ভাবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরপাক খাচ্ছে, এরকম একটা দৃশ্য ফুটে উঠবে, যেটা সম্ভব নয়। একক উত্তর মেরু পাওয়া বাস্তবে সম্ভব নয়, একক পজিটিভ বা একক নেগেটিভ চার্জ যেমন আমরা তৈরি করেছিলাম এখানে সেটা সম্ভব নয়। আর কি দেখতে পাচ্ছি, তার মানে বুঝতে পারলাম যে সলিনয়েডের সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড থাকলেও, সলিনয়েডের সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড থাকলেও বাইরে কিন্তু কোনো ম্যাগনেটিক ফিল্ড আমি পাবো না। বাইরে ম্যাগনেটিক ফিল্ড, এখানে বি এর ভ্যালু কত হবে, 0, এখানে বি এর ভ্যালু কত হবে, 0। কারণ যদি এই দুটো পয়েন্টের কথা বলি, দেখো এই পয়েন্টে এদিকে ফোর্স দেখাচ্ছে, এদিকে এটা দেখাচ্ছে, দুটো ফোর্স অপোজিট এবং সেম, তাহলে নেট ফল কত দেখাবে, 0। আমি যদি এই পাশ আর এই পাশের কথা বলি, এ দেখো দেখাচ্ছে নিচের দিকে, এ দেখাচ্ছে উপর দিকে, নেট ফল আবার 0 করবে। তাহলে প্রত্যেকটা বিন্দুর একটা অপোজিট পয়েন্ট পাবো। এই কথাগুলো কিন্তু বইয়ে এত ভালোভাবে ব্যাখ্যা করা নেই, ভালো করে যদি খেয়াল করো যে বাইরে নেই বলে ছেড়ে দিয়েছে বই, কেন নেই আমি সেই জায়গাটা ব্যাখ্যা করছি। যদি অপোজিট পয়েন্ট প্রত্যেকটার জন্য একটা একটা করে তৈরি হবে,
এবং প্রত্যেকটা দুটো অপোজিট পয়েন্টের মধ্যে একটা ডাইরেকশন যদি উত্তর দিক হয় তো আর একটা দক্ষিণ দিক, একটা যদি পূর্ব দিক হয় তো আর একটা পশ্চিম দিক। তাহলে ভেক্টরের কনসেপ্ট অনুযায়ী দুটো বিপরীতমুখী সমান বল কাজ করার জন্য বাইরে নেট ফোর্স দেখাবে হচ্ছে 0। তাহলে সলিনয়েডের উপরে এবং নিচে বাইরের দিকে যে অংশটা থাকলো কোর অঞ্চল বাদ দিয়ে, সেখানে ম্যাগনেটিক ফিল্ড কিন্তু হবে 0। সেন্টারে ঠিক ঘটনাটা উল্টো ঘটে যাচ্ছে। দৈব চক্রের ঘটনাটা কি করেছে, এদের ডাইরেকশন এমন ভাবে তৈরি হচ্ছে যে দুজনেরই অভিমুখ কিন্তু সেম, মানে এদিক থেকে দেখো কাউন্টার ক্লকওয়াইজ হওয়া সত্ত্বেও এর ডাইরেকশন এদিকে গেল, এটা ক্লকওয়াইজ হওয়া সত্ত্বেও এদিকে ডাইরেকশন গেল। সেম হওয়ার জন্য এদের নির্দিষ্ট দিক থাকে। বলরেখা কোন দিক থেকে কোন দিকে যায়, বলরেখা নর্থ টু সাউথ যায়। বলরেখা যদি নর্থ টু সাউথ গিয়ে থাকে তাহলে খুব নিশ্চিত যে এখানে নর্থ পোল তৈরি হয়েছে, এখানে সাউথ পোল তৈরি হয়েছে। বোঝা গেল? তাহলে দেখতে পাচ্ছি যে সলিনয়েডের সেন্টারটাকে যদি বিচার করা যায়, ওটা কিন্তু একটা দণ্ড চুম্বকের মতোই আচরণ করছে। দণ্ড চুম্বক যেমন আমরা এরকম লিখে থাকি, এটা দণ্ড চুম্বক, এটা নর্থ পোল, এটা নর্থ পোল, এটা সাউথ পোল বলি, তাই না? মাথায় ঢুকলো? বোঝা গেছে? আশা করি কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে কি হলো, যখন সলিনয়েডের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয় তখন সেটি একটি দণ্ড চুম্বক বা বার ম্যাগনেটের মতো আচরণ করে। কেন করে বোঝা গেল। আর কি হলো, চৌম্বক বলরেখা সলিনয়েডের ভিতরে, সলিনয়েডের ভিতরে বলরেখাগুলো পরস্পরের সমান্তরাল এবং অক্ষের সাথে সমান্তরালভাবে নির্দিষ্ট দিক নির্দেশ করে। আর ভিতরের চুম্বক ক্ষেত্র হয় কি সুষম বা ইউনিফর্ম। দেখতেই পাচ্ছ সুষম ভাবে এক মাথা থেকে আরেক মাথার দিকে এগিয়ে গেল। মেরু নির্ণয়, মেরুর ক্ষেত্রে তো বলে দিলাম যে সব থেকে সহজ উপায় হচ্ছে যে টার্নস গুলো আছে, যে তারের যে পাক গুলো আছে, সেই পাক থেকে মেরু নির্ণয় করা সব থেকে সহজ। বোঝা গেল? পাকের দিকটা, তারের যে পাক খাচ্ছে সেই পাকের দিকটা আবার একবার বলে দিচ্ছি। যদি এটা কারেন্টে তড়িৎ প্রবাহের ডাইরেকশন হয় তাহলে এটা কি পোল হচ্ছে, সাউথ পোল। আর এটা যদি ডাইরেকশন হয়ে থাকে তাহলে হবে হচ্ছে এটা নর্থ পোল। ভিতরের অত কাহিনী মাথায় রেখে বিচার করতে অনেক টাইম লেগে যাবে যে এক একটা তারে কি হলো, কোন দিকে হলো না দেখে একটা তারের প্যাঁচ কোন দিকে ঘুরছে সেই অনুযায়ী তুমি নর্থ এবং সাউথ বিচার করে দিতে পারবে। ক্লিয়ার? বোঝাতে পেরেছি? ওকে। তাহলে একটা সলিনয়েডকে যদি কোনোভাবে এমন যদি ডিভাইস বানানো গেল, দেখা গেল এখানে একটা ব্যাটারি আছে, এটা পজিটিভ পোল, এটা নেগেটিভ পোল, একটা তার আনলাম আর এখান থেকে একটা তার আনলাম, এনে কি করলাম এরকম পেঁচিয়ে 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 এই ঘুরিয়ে এই তারের সাথে জয়েন করে এটাকে শোলা টোলা কোনো জিনিস দিয়ে যদি জলে আমি ভাসিয়ে দিই, তাহলে দেখবো এই সলিনয়েড যেটা তৈরি হলো, যে প্যাঁচটা যেটা তৈরি হলো, এটা উত্তর দক্ষিণ মুখ করে বসে থাকবে। অর্থাৎ একটা দণ্ড চুম্বককে যেমন ফাঁকাতে ভাসিয়ে রাখলে যেমন বিহেভ করে, ও ঠিক তাই করবে। মানে আমি বলতে চাইলাম, এটাকে যদি জলে ভাসিয়ে দেওয়া সম্ভব হয়, তড়িৎ প্রবাহ যদি ডিসি কারেন্ট লাগানো থাকে, দেখবো এটা একটা বার ম্যাগনেট যেমন উত্তর দক্ষিণ মুখ করে বসে থাকে, ও ঠিক তাই করবে। এবং দিক তো তোমাদেরকে বলেই দিয়েছি কিভাবে বার করা যাবে। ওকে ওকে। এবার চৌম্বক ক্ষেত্রের মান। চৌম্বক ক্ষেত্রে একটি সলিনয়েডের ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রের মান সেন্টারে যদি বিচার করি তাহলে পরে মান পাওয়া যায় হচ্ছে কি মিউ নট এনআই। মিউ নট তোমরা জানো 4 পাই ইন্টু 10⁻⁻7 টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। শূন্য স্থানে চৌম্বক ভেদ্যতা যেটা, সেটা হচ্ছে মিউ। আই কি, আই হচ্ছে গিয়ে প্রত্যেকটা টার্নে যে তড়িৎ প্রবাহ ছুটছে সেই কারেন্ট, প্রত্যেকটা প্যাঁচে তারে আই কারেন্ট দেওয়া মানে প্রত্যেকটা পাঁচেই আই কারেন্ট যাচ্ছে, তাহলে প্রত্যেকটা প্যাঁচে যে কারেন্ট যাচ্ছে সেটা হচ্ছে আই। এনটা কি, প্রতি একক দৈর্ঘ্যে পাক সংখ্যা। এটা যেন গন্ডগোল না হয়, এখানে সব থেকে বেশি ইউজ কিন্তু স্মল এনেরই হবে। তাহলে স্মল এন কি, প্রতি একক দৈর্ঘ্যে পাক সংখ্যা। গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ এটাই লক্ষ্য করা যায় যে সলিনয়েডের যদি প্রান্তে যায়, এই টার্মিনাল পয়েন্টে যদি ভাবা যায়, টার্মিনাল পয়েন্টে কিন্তু মিউ নট এনআই তৈরি হয় না, তৈরি হয় হাফ মিউ নট এনআই। ওই মাথাতেও হাফ মিউ নট এনআই, মধ্যেখানে তৈরি হয় হচ্ছে মিউ নট এনআই। কেন হয় না হয় সব প্রমাণ বিশ্লেষণ সবই করব। আপাতত কি বলেছে, এটা গোটা নোট একসাথে আমি দিয়ে দিচ্ছি যে সার অংশটা কি জিনিস হলো।
বাইরের বিন্দুতে তাহলে কি দেখতে প্রায় যে সেন্টারে বা কোর অঞ্চলের মিডিলে যেটা থাকে তার ঠিক অর্ধেক আমরা দেখতে পাই। চৌম্বক ক্ষেত্রে তীব্রতা কি করে বাড়াতে পারি? যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে তার ইন্টেন্সিটি তিনটে উপায়ে আমরা বাড়াতে পারি। এক, তড়িৎ প্রবাহ যদি আই বার করায় বাড়িয়ে দিই, কারণ সম্পর্কটা কি ছিল বি ইজ ইকুয়াল টু মিউ নট এন আই, তাহলে এন সংখ্যা যদি বাড়ায় তাহলে বাড়তে পারে, কারেন্টের প্রবাহ মাত্রা যদি বাড়ায় তাহলে বেড়ে যেতে পারে। এবং আর একটা জিনিস আছে, মিউ নটের সাথেও সম্পর্কিত। শূন্য স্থানে যেমন মিউ একরকম হবে, কোনো মিডিয়াম থাকলে তাহলে মিউ আলাদা হবে, ঠিক কি ঠিক না? দেখতে পাওয়া যায় যে সলিনয়েডের ভিতরে কাঁচা লোহা বা সফট আয়রনের দণ্ড ব্যবহার করলে তীব্র বা শক্তিশালী চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করা সম্ভব হয়ে থাকে। ওকে, বোঝা গেল? আচ্ছা, তাহলে সূত্রে ব্যবহৃত ক্যাপিটাল এন যেখানে আছে সেটা হচ্ছে গিয়ে টোটাল মোট পাক সংখ্যার কথা বলা হচ্ছে, আর স্মল এন হচ্ছে গিয়ে প্রতি একক দৈর্ঘ্যের পাক সংখ্যা। সলিনয়েডের লেন্থ হচ্ছে স্মল এল। আর কি, সলিনয়েডের ভিতরে হচ্ছে গিয়ে মিউ নট এন আই, আর সলিনয়েডের দুই প্রান্তে হচ্ছে গিয়ে হাফ মিউ নট এন আই। এতদূর পর্যন্ত যা যা দেখতে পেলে এটা হচ্ছে গিয়ে সলিনয়েডের সার। এটাই আমরা প্রুভ করব, এই নিয়ে আমাদের কাজকর্ম চলবে। এবার চলো হচ্ছে গিয়ে প্রুভে যায় যে কি করে এটা তৈরি হচ্ছে, কি করে আমাদের এই হাফ মিউ নট এনআই বা হচ্ছে, বা মিউ নট এনআই কি করে তৈরি হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছি যে সলিনয়েড যেটা আছে, সলিনয়েডের ফার্স্টে সেকশন সম্বন্ধে ধারণা নিই। ভাবো যে এই যে সলিনয়েডটা আছে, এটা যদি কষ্ট লাগে দেখতে, এটা আরো বেটার ছবি, এটা বা এটা দেখো, সলিনয়েডটাকে যদি আড়াআড়ি কাটি তাহলে কি দেখতে পাচ্ছি, এদিক থেকে তার উঠে আসছে, এদিক দিয়ে তার প্রবেশ করছে, এদিক দিয়ে তার কি হচ্ছে উঠে বেরিয়ে আসছে, আর এদিক দিয়ে প্রবেশ করছে, বা তড়িৎ প্রবাহ এদিক দিয়ে আসছে, এদিক দিয়ে প্রবেশ করছে, তাই তো? তাহলে তাই হিসাবে যদি যাওয়া যায় তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, যেগুলো ডট আঁকা আছে তার মানে কি বলছে, এখান থেকে কারেন্ট এসছে, এসে এদিক দিয়ে প্রবেশ করছে, এখান থেকে কারেন্ট আসছে, এদিক দিয়ে প্রবেশ করছে, এই তো সলিনয়েডের টার্নস গুলো এগুলো, তাই না? ছবিটা যাতে বিচ্ছিরি না লাগে তার জন্য আমি এগুলোকে কেটে একটা ধার শুধু রাখা আছে। তাহলে এর ভিতর দিয়ে কারেন্ট কত যাচ্ছে, আই, আই কারেন্ট যাচ্ছে। প্রুফ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, যেটা হচ্ছে রিং এর ক্ষেত্রে যেটা করেছিল, রিং এ কি ছিল একটু এঁকে দিচ্ছি বুঝবার সুবিধার জন্য। এখানে রিং ছিল, অ্যাক্সিস, রিং এর রেডিয়াস ছিল ক্যাপিটাল আর, এটা এক্স ছিল, এটা স্মল আর ধরা ছিল, এখানে থিটা অ্যাঙ্গেল ছিল, খেয়াল আছে? তাহলে এখানে আমরা ম্যাগনেটিক ফিল্ড বার করেছিলাম, তার আবার ডাইরেকশন ছিল এরকম, উপাংশ বিভাজন করে নানা রকম কাণ্ড কারখানা ছিল। প্রুভ করতে 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 আলটিমেট সূত্র কি এসেছিল, মিউ নট আই আর স্কোয়ার বাই 2 আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, এটা আমরা প্রুভ করে রেখেছিলাম। আমরা আলটিমেট ধরে নেবো যে এর ক্ষেত্রে এই সূত্রটা আছে। তা কেন ধরছি, কি ধরছি ভালো করে বোঝো। এখানে রিংটাই বাকি, সেন্টার থেকে রিং এর যে সেন্টার আছে সেখান থেকে এক্স দূরত্বে পি পয়েন্টটাই বা কোনটা, এটা ছিল পি পয়েন্ট। তাহলে ভালো করে তাকাও যে এই যে সলিনয়েডের ভিতরে একটা ডিএক্স ছোট্ট যে স্ট্রিপ কেটে নিয়েছি, এই ছোট্ট যে স্ট্রিপটা আছে, এই যে স্ট্রিপটা যেটা আছে, এটাকে বলছি রিংটা। কারণ এটা দেখতে 2D লাগলেও যদি সলিনয়েডের উপরে যদি একটা টুকরোকে কাটি, সেটা তো গোল চুরিই হবে, একটা রিংই তো তৈরি করবে, তাই না? সলিনয়েড তো বৃত্তাকার জিনিস। শঙ্কুকে যদি মধ্যেখান দিয়ে একটা পিস কাটি, ল্যাংচা মিষ্টি যেটা আছে তাকে যদি আড়াআড়ি কাটা হয়, যে জিনিসটা দাঁড়াবে একটা রিং বেরিয়ে আসবে। তো এটাও ঠিক তাই। তাহলে ডিএক্স এর মধ্যে ফার্স্ট দেখতে হবে যে তড়িৎ প্রবাহ কত যাচ্ছে। আমরা কি জানি, একক দৈর্ঘ্যে তড়িৎ প্রবাহ হচ্ছে আই, একক দৈর্ঘ্যে তড়িৎ প্রবাহ, একক দৈর্ঘ্যে পাক সংখ্যা হচ্ছে এন, এবং কারেন্ট যদি আই গিয়ে থাকে তাহলে হচ্ছে এনআই হচ্ছে তড়িৎ প্রবাহ একক দৈর্ঘ্যে, স্মল এন ইনটু আই। ডিএক্স লেন্থের জন্য তাহলে হবে কি, এটাকে নাম দিলাম ধরো আই ড্যাশ, একটা কাজ এগিয়ে রাখলাম,
যে এই যে ছোট্ট যে স্ট্রিপ বা যে রিংটা আছে সেই রিংয়ে যে তড়িৎ প্রবাহ চলছে সেটা হচ্ছে এন আই ডিএক্স পরিমাণ কারেন্ট যাচ্ছে। আবার রিপিট করছি, ধরে নিলাম ওই স্ট্রিপের ভিতরে স্মল এন সংখ্যা মানে দৈর্ঘ্য হচ্ছে ডিএক্স, টোটাল সলিনয়েডটার লেন্থ যদি হয়ে থাকে এল, পাক সংখ্যা যদি হয়ে থাকে ক্যাপিটাল এন, তাহলে প্রতি একক দৈর্ঘ্যে পাক সংখ্যা হচ্ছে এন বাই এল। এই এনটা যদি প্রতি একক দৈর্ঘ্যে পাক সংখ্যা হয়ে থাকে তার মধ্যে কারেন্ট যাচ্ছে কত, এক একটা প্যাচে যদি আই কারেন্ট যায় তাহলে এতগুলো প্যাচে যাবে হচ্ছে এনআই কারেন্ট। যেহেতু লেন্থ ধরে নিয়েছি আমরা ডিএক্স, তাহলে টোটাল যে কারেন্ট এই স্ট্রিপটার ভিতর দিয়ে যাচ্ছে সেটা হচ্ছে এন আই ডিএক্স। তাহলে এগুলোকে আপাতত মুছি, এগুলো আপাতত আমাদের কাজের বাইরের জিনিস হয়ে গেল। ওকে, একটা জিনিস পাওয়া গেল। দ্বিতীয় আসি, যে আমরা এই যে রিংটা যেটা কল্পনা করছি, এই রিং থেকে এই ডিস্টেন্সটা অর্থাৎ এর সেন্টার থেকে ডিস্টেন্স, কালো নি মনে হয় বেটার হবে, এই সলিনয়েডের যে ব্যাসার্ধ এই ব্যাসার্ধটাকে ধরছি ক্যাপিটাল আর, বোঝা গেল? এবং এই রিং এর সেন্টার থেকে এই যে ক্যাপিটাল আর গেল, সেন্টার থেকে এই দূরত্বটাকে যেমন এক্স ধরেছিলাম এখানেও সেই রকমই দূরত্বটাকে আমরা ধরছি এক্স। এই পয়েন্টটার নাম দিয়েছিলাম পি, এখানেও নাম দিলাম আমরা পি, এবং এই পয়েন্টে আমরা ম্যাগনেটিক ফিল্ড বার করছি। তাহলে এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি করেছিল থিটা, তাহলে আমার এখানে যে ট্রায়াঙ্গেল তৈরি হলো সেই ট্রায়াঙ্গেলে এটা হচ্ছে গিয়ে আমার থিটা। তাহলে ছবিটাকে যদি পরিষ্কার করে তুলি, তাহলে এটাকে মুছি, তাহলে এই ছবিটাকে যদি পরিষ্কার করে তুলি তাহলে এই হচ্ছে কি আমার একটা ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলের এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে আর, এটা হচ্ছে থিটা, এবং এই স্ট্রিপটার চওড়া হচ্ছে ডিএক্স। এর ভিতর দিয়ে যে কারেন্ট যাচ্ছে আই ড্যাশ, সেই আই ড্যাশের ভ্যালু হচ্ছে এটা। আর কি লাগতে পারে, এটা হচ্ছে গিয়ে যে স্ট্রিপ টোটালটা ভেবেছি, যে রিংটা ভাবছি, এটা হচ্ছে রিংটা, এই যে রিং, এই রিংটার রেডিয়াস হচ্ছে গিয়ে আর, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে পি বিন্দু, এখানে আমরা বি বার করছি। এটাকে তাহলে কি বলবো, রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, কারণ এটা অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি। আশা করি এবার বোঝা গেছে। এবার আমার যে সলিনয়েড এখানে বিচার করছি, সেই সলিনয়েড যদি আসি, তাহলে এইখানে অ্যাঙ্গেল তৈরি যেটা করছে সেটাকে নাম দিলাম হচ্ছে ফাই ওয়ান, আর এখানে শেষ মাথাটা যে অ্যাঙ্গেল তৈরি করেছে তাকে নাম দিয়েছি আমি ফাই টু, নাম দিলাম। তাহলে কি হলো, সলিনয়েড এখান পর্যন্ত থেকে এখান পর্যন্ত ধরো বিস্তৃত, তাহলে এখানে যে কোণটা তৈরি করছে এই কোণটাকে বলেছি ফাই টু, আর এই মাথায় যে কোণ তৈরি করলো এই যে পুচকে কোণটা, এটার নাম দিলাম হচ্ছে ফাই ওয়ান। আমি কিছুক্ষণ দাঁড়ালাম, ভালো করে বুঝবার চেষ্টা করো। আমি ফার্স্টে একটা নির্দিষ্ট ছোট্ট স্ট্রিপের জন্য আগে বার করছি, তারপর ইন্টিগ্রেশন করব, তাহলে একদম সলিনয়েডের এ মাথা থেকে শুরু করে ও মাথা পর্যন্ত যেতে হবে। সলিনয়েডটা যদি আমার এতটা লম্বা হয়ে থাকে আর কি, তাহলে এই মাথায় অ্যাঙ্গেল যেটা তৈরি করছে সেটাকে নাম দিলাম ফাই ওয়ান, যেতে 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 এত দূর পর্যন্ত যে অ্যাঙ্গেলটা তৈরি হলো সেটা হচ্ছে ফাই। ক্লিয়ার না ক্লিয়ার নয়? আচ্ছা, এই ছবিটাকে আমি আর একটু সুন্দর করে করার চেষ্টা করছি। তাহলে এইটাকে ফার্স্ট তাহলে মুছে দিই, মুছলাম, এই গেল, এই গেলাম, স্ট্রিপ এটাকে ধরলাম, এই হচ্ছে কি স্ট্রিপটা, এটা হচ্ছে রেডিয়াস আর, এটা হচ্ছে রেডিয়াস আর, আর এই চলে গেছে শেষ মাথা পর্যন্ত, এই অ্যাঙ্গেলটা যেটা তৈরি করেছে এটা হচ্ছে থিটা, এটা হচ্ছে আর, আর এই মাথায় যে কোণটা তৈরি করছে এই যে ছোট যে কোণটা, এটাকে নাম দিয়েছে হচ্ছে ফাই ওয়ান। কারণ সলিনয়েডে প্যাচ এখানেও আছে, এখানেও আছে, আরো আছে, করতে লাগলে পরে আবার জঘন্য একটা বিচ্ছিরি ছবি হয়ে যাবে, ওই জন্য যতটা পারা যায় সবকিছুকে রেখে ছবিটা এঁকেছি।
পজ করে পারলে পরে এইটাকে এই মূল ছবির নিচে একটা করে নাও, কারণ আমি সবকিছু ক্লিয়ার করে দেবো, একদম ইরেজ করে দেবো সব। তো আমি যেটা করেছি এখানে ছবিটা যেহেতু খুব বাজে হয়ে যাচ্ছিল বলে পরিষ্কার করে একটা দিয়ে দিলাম। তোমরা ভিডিও পজ করে নিজেদের মতো করে সুন্দর করে ছবিটাকে তুলে নিও, কারণ এখানটা ছবি বেস কিন্তু পুরো ডিডাকশনটা চলে, ছবির প্রয়োজন খুব খুব। ছবিটা ঠিকঠাক না থাকলে পরে হবে না, একদমই হবে না। যাও সাইডে করে দিলাম, একদম থাকলো। এবার ভালো করে দেখো আমাদের ইকুয়েশন এখানে, দেখো এটা যদি গোটাটা সলিনয়েড হয়ে থাকে, এই যে সলিনয়েড, এই সলিনয়েডটা এটা মানে এই গোটা লেন্থে যেটা আছে গোটা সলিনয়েডটাকে বলেছি আমি। কিন্তু দেখো যে পয়েন্টে বিচার করছি অর্থাৎ পি পয়েন্ট যেটাকে বলেছি, এই যে পি পয়েন্ট, এটা কিন্তু সলিনয়েডের কোনো ধারে বা শেষ প্রান্তে আছে এমন কিন্তু নয়, র্যান্ডম পয়েন্ট নেওয়া, না একদম ধারে না মিডিলে না কিছু, ইচ্ছাকৃত করা আছে। তাহলে এই পি পয়েন্ট থেকে আমরা যে স্ট্রিপটা বা যে রিংটার জন্য বিচার করছি সেখানে কোণ তৈরি করেছে কত, থিটা। খুব ছোট হয়ে গেছে না, যে কোণটা তৈরি করছে সেটা হচ্ছে থিটা। আর সলিনয়েডের এক মাথা যদি ভাবি সেখানে তৈরি করছে কোণ হচ্ছে ফাই ওয়ান, আর এক মাথা পর্যন্ত যদি যায়, আর এক মাথা পর্যন্ত যদি যায় হচ্ছে ফাই টু। তাহলে লিমিট আমাদের এখানে ফাই ওয়ান টু ফাই টু পর্যন্ত মুভ করছে। আর যে স্ট্রিপটা যে রিংটার জন্য বিচার করছি তার জন্য কোণ তৈরি করছে কত, থিটা। ওকে, এটা পুরোপুরি কিন্তু ছবির উপরে এর ডিডাকশনটা হবে, ওই জন্য আমি ছবিটাকে আবার পুনরায় দিলাম। ভালো করে ভাবো, ডিবির ইকুয়েশন যেটা আমরা জানি সেটা হচ্ছে ডিবি ইজ ইকুয়াল টু কি, মিউ নট আই ড্যাশ, কারণ আমরা কারেন্ট দেখিয়েছি কি, আই ড্যাশ কারেন্ট দেখিয়েছি, আই ড্যাশ আর স্কোয়ার, এবং আই ড্যাশ এর মানও লিখে রেখে দিয়েছি, আই ড্যাশ ইজ ইকুয়াল টু এন আই ডিএক্স করে নিচ্ছি। তাহলে মিউ নট আই আর স্কোয়ার বাই 2 লিখতে পারো এটা আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 বা রুট ওভার কিউ, যেটা ইচ্ছা, কোনো অসুবিধা কিছু নেই। আই ড্যাশ কে ফার্স্টে চেঞ্জ করি, আই ড্যাশ যদি চেঞ্জ করি তাহলে ইকুয়েশন দাঁড়িয়ে গেল মিউ নট আই ড্যাশ মানে কি আছে, এন আই ডিএক্স আর স্কোয়ার। বইয়ে সচরাচর এই প্রুফটা থাকে না, কিন্তু এই প্রুফটা বেশি ভালো। বেশি ভালো কেন এক্ষুনি বুঝতে পারবে। আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। এবার ডিবি বার করছি, এখানে দেখতে পাচ্ছি ডিএক্স হচ্ছে ভেরিয়েবল, মিউ নট এন আই আর স্কোয়ার এরা সবাই মোটামুটি কনস্ট্যান্ট। তো চলো একে একে আগে ডিএক্সটাকে অ্যাঙ্গেলে কনভার্ট করি, কারণ আমাদের লিমিট কিন্তু ফাই ওয়ান থেকে ফাই টু পর্যন্ত গেছে, অর্থাৎ অ্যাঙ্গেলে কনভার্ট করতে হবে। আচ্ছা, এই যে ছোট্ট যে ট্রায়াঙ্গেলটা তৈরি হয়েছে, এই যে ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলের কথা যদি বলি, এখানে যে ট্রায়াঙ্গেলটাকে ফোটাই, তাহলে এটা হচ্ছে থিটা, এটা হচ্ছে আর, এটা ছিল এক্স, এটা হচ্ছে রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ট্যান থিটার কথা যদি বলা যায়, ট্যান থিটা ইজ ইকুয়াল টু কি হয়, লম্ব বাই ভূমি, মানে আর বাই এক্স। তাহলে এক্স ইজ ইকুয়াল টু দেখো হচ্ছে আর বাই ট্যান থিটা বা আর কট থিটা। যদি বোথ সাইড পার্সিয়াল ডেরিভেটিভ করি তাহলে ডি এক্স ইজ ইকুয়াল টু আর মাইনাস আসবে কোসেক স্কোয়ার থিটা, নয় কোসেক স্কোয়ার থিটা ডি থিটা হলো। ডিএক্স এর একটা সুন্দর ভ্যালু আমরা আনতে সক্ষম হয়েছি, সেটা হচ্ছে এটা। এতদূর পর্যন্ত বোঝা গেছে। আবার ওই ট্রায়াঙ্গেলে যদি আমরা সাইন থিটা, দেখো কোসেক থিটাটা যদি আরেকটু সিম্পলিফাই করা যায়, নিচে দেখতে পাচ্ছ এক্স এর টার্ম এখনো রয়ে গেছে, ডিএক্স কে একটা চেঞ্জ করতে পেরে গেছি। মিউ নট এন আই আর স্কোয়ার সবাই কনস্ট্যান্ট, কোনো টেনশন নেই। একটাই এখানে ভেরিয়েবল পড়ে আছে, সেটা হচ্ছে নিচে থাকা এক্স এর স্কোয়ারটা। ওটাকে যদি দূর করতে পেরে যায় তাহলে পরে আমাদের ঝামেলা শেষ। তাহলে চলো কালার চেঞ্জ করে নিই। কালার চেঞ্জ করে এখানে যদি সাইন থিটা বলি, তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু কি জানি আমরা, লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ মানে আর বাই
r স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার তার রুট, তাই না? তাহলে আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার রুট যেটা আছে তার মানে কি দাঁড়ালো, রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু আর বাই সাইন থিটা। তাহলে আর বাই সাইন থিটা মানে কি, আর কোসেক থিটা, আর কোসেক থিটা। আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ভ্যালু হচ্ছে আর কোসেক থিটা। নিচে আছে কি, মানে রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার তার কিউব, তার কিউব আছে, এটার মানে তো তাই। এটা মানে টু দি পাওয়ার হাফ, তা যদি কিউব করি তাহলে আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার কত আছে, হাফ আছে। রুট মানে যদি কিউব করি, বোথ সাইড যদি কিউব করি, তাহলে এটা কি হয়ে যাবে, আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার 3/2 কিউব করা মানে, আর এটা কি হয়ে যাবে আর কিউব, এটা কি হয়ে যাবে কোসেক কিউব থিটা। দেখো নিচে যে পোর্শনটা আছে সেটারও একটা ভ্যালু তৈরি করতে পেরে গেছি, চলো ওটাকে নিয়ে গিয়ে বসাই। তাহলে যদি বসাই, ইকুয়েশন কি আসছে, চলো এখান থেকে টেনে এখানে রাখি। তাহলে ডিবি ইজ ইকুয়াল টু, কনস্ট্যান্ট গুলোকে একটা একটা করে বার করি, মিউ নট এন আই আর স্কোয়ার, ডিএক্স এর ভ্যালু বসিয়ে দিই, আর কোসেক স্কোয়ার থিটা ডি থিটা, আর সাথে একটা গুণ আছে আর স্কোয়ার, নিচে আছে হচ্ছে 2, এটার ভ্যালু কতবার করেছি, আর কিউব কোসেক কিউব থিটা, আর কিউব কোসেক কিউব থিটা। এবার দেখো এখানে আছে আর স্কোয়ার, এখানে আছে আর, মানে আর কিউব, তাহলে এটা এটার সাথে এটা কেটে গেল, গেল কস কোসেক কিউবের সাথে কোসেক স্কোয়ার যদি কাটি তাহলে এখানে পড়ে থাকলো শুধু কোসেক। তাহলে দেখতে পাচ্ছি শুধু পড়ে থাকছে কি, মিউ নট এন আই বাই 2 1 বাই কোসেক মানে কি সাইন থিটা ডি থিটা, এটার ভ্যালু হয়ে গেল ডিবির। সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন অ্যাঙ্গেল আমার দিয়ে চলে এলো পুরো ইকুয়েশনটা। এই পার্টটা গোটাটাই কনস্ট্যান্ট, এটাকে নিয়ে মাথা যন্ত্রণা করার কোনো প্রয়োজন নাই। বোথ সাইড যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে লিমিট আগে দেখি কোথা থেকে কোথায়, φ1 টু φ2, φ1 টু φ2, তাহলে এখানে হচ্ছে গিয়ে φ1, এটাকে দিলাম হচ্ছে φ2। যদি φ1 টু φ2 করি তাহলে সাইন থিটার, আচ্ছা এখানে একটা মাইনাস এসেছিল না, কোথায় গেল, এই যে মাইনাস, মাইনাসটাতে লিখতে ভুলে গেছি, মাইনাস প্লাস মিউ নট এন আই বাই 2 সাইন থিটার ইন্টিগ্রেশন করলে হয় কস থিটা, কস থিটা মাইনাস হয় না প্লাস হয়, মাইনাসে মাইনাসে কি হয়ে গেল প্লাস, তাহলে হলো গিয়ে কস থিটা, লিমিট বসলো হচ্ছে φ1 টু φ2, আলটিমেট ফাইনাল রেজাল্ট এটাকে যদি বলে দিই বি, φ1 থেকে φ2 এর ভিতরে যদি বি জন্ম দেয় তাহলে আমার ইকুয়েশন দাঁড়িয়ে গেল মিউ নট এন আই বাই 2 cos φ2 মাইনাস cos, এটাই হচ্ছে ফাইনাল ইকুয়েশন। এবার ভালো করে তাকাও, যে ঘটনাটা আছে তার দুটো আমি কন্ডিশন বার করতে পারি, কালার চেঞ্জ করে নিচ্ছি, এখান থেকে আমরা দুটো কন্ডিশনে আসতে পারি। কন্ডিশন নাম্বার 1, যদি এই পয়েন্টটা যেখানে আছে থাকলো, বড় করছি ভালো করে বোঝার চেষ্টা করো, যেখানে এই পয়েন্ট আছে সলিনয়েডটা যদি ইনফাইনাইটলি লার্জ হয় দুই দিকেই, তাহলে এইদিকে সলিনয়েড আরো বাড়ছে, এদিকেও বাড়ছে, তাহলে এই পয়েন্ট থেকে যদি এই পয়েন্ট যত দূরে যাবে দেখো অ্যাঙ্গেল তত ছোট হতে থাকবে। খেয়াল করো, ভাবো এই সার্কেলটা যদি আমি এখানে বানাই তাহলে এইখান থেকে এরকম করে আমাকে টানতে হবে, অ্যাঙ্গেল ছোট হলো কি হলো না, হলো, ক্লিয়ার হলো কি বলতে চাইছি, অ্যাঙ্গেল ছোট
হলো। তাহলে যত আমি দূরের পয়েন্ট ওদিকে যাব, ইনফাইনাইটের কাছাকাছি যাব, ফাই ওয়ান এর ভ্যালু কোথায় গিয়ে পৌঁছাবে? জিরোতে। আবার এইদিকেও যত যাব, এদিকে যদি আমি দূরে এখানে কোথাও ভাবি, তাহলে অ্যাঙ্গেলটা বড় হতে 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 কোথায় পৌঁছে যাচ্ছে? আরো ফাই টু বাড়তে বাড়তে 180-র দিকে দেখতে যাচ্ছে। তাহলে একটা লিমিট পৌঁছাচ্ছে জিরোর দিকে, আর একটা যাচ্ছে 180-র দিকে। তাহলে দুটো কোণের ভিতরে একটা কোণ যাচ্ছে হচ্ছে জিরোর দিকে, আর একটা যাচ্ছে হচ্ছে 180 ডিগ্রির দিকে। তাহলে যদি আমার এই পাওয়ার সমীকরণের মধ্যে যদি দুটো কন্ডিশন টানি, তার মধ্যে একটা কন্ডিশন হচ্ছে গিয়ে ফাই ওয়ান হচ্ছে গিয়ে 0 ডিগ্রি, আর ফাই টু হচ্ছে গিয়ে 180 ডিগ্রি। এই শর্ত যদি পুট করি, তাহলে বি এর ভ্যালু কি দাঁড়ায়? বি ইজ ইকাল টু মিউ নট এন আই বাই টু, ব্র্যাকেটের ভিতরে cos ফাই টু কত? 180, cos ফাই ওয়ান কত? 0, যদিও মাইনাসে চলে আসছে, যদি আমি প্লাস ধরে নিই আর কি, মাইনাসে চলে আসছে, এদিকে ভাবছি যদি ওদিকে যেতাম তাহলেই প্লাস হয়ে যেত। তো যাই হোক, তাহলে ফাই টু আর ফাই ওয়ান দেখো দুজনের ক্ষেত্রে 1, আর জিরোর ক্ষেত্রে হচ্ছে -1। তাহলে 1 আর 1 কত হলো? 2, অবশ্যই -2। তো আমি শুধু 2 লিখছি ভ্যালুর জন্য, কাটলাম, ভ্যালু কত আসলো? মিউ নট এন আই। মিউ নট এন আই কার ভ্যালু? বি এর ভ্যালু। শর্ত কি? সলিনয়েডলা ইনফাইনাইটলি লার্জ। এবার যদি ভাবি যে আমার যে সলিনয়েড আছে, আমি এক প্রান্তে বসে আছি আর এদিকে ইনফাইনাইটলি লার্জ হয়েছে, তাহলে আবার ছবিটাকে বোঝাচ্ছি, ভালো করে বোঝো। যদি আমি ভাবি যে এই পয়েন্টে এখানে নয়, একদম টার্মিনাল এই পয়েন্টে বসে আছে, পি পয়েন্টে এখানে না, একদম শেষ মাথায় বসে আছে, আর এটা চলেছে অসীম পর্যন্ত লম্বা হতে, তাহলে দেখো একটা অ্যাঙ্গেল তো 0, আর একটা অ্যাঙ্গেল দেখো 90 ডিগ্রিতে এসে দাঁড়িয়ে যাচ্ছে। তাহলে ফাই ওয়ান আর ফাই টুর ভ্যালু হয়েছে 0 আর 90 ডিগ্রি। 0 আর 90 ডিগ্রি শর্ত যদি বসায়, তাহলে আর একটা জিনিসের জন্ম হবে, সেটা হচ্ছে cos 0-র ভ্যালু কত হবে? 1, আর cos 90-র ভ্যালু কত হবে? 0। তাহলে পড়ে থাকলো 1। আবার বলছি, cos ফাই টু মানে হচ্ছে cos 90 ডিগ্রি, cos ফাই ওয়ান হচ্ছে 90 ডিগ্রি মানে হচ্ছে 0, আর এটার ভ্যালু কত হচ্ছে? cos 0 মানে হচ্ছে 1। তাহলে এখানে শুধু পড়ে থাকছে বি এর ভ্যালু মিউ নট এন আই বাই 2, প্রান্তে অর্ধেক, আর মিডিলে হচ্ছে গিয়ে কি? মিউ নট এন আই। মজার ব্যাপার হচ্ছে এই সমীকরণ থেকে অতি সহজেই আমরা কিন্তু প্রান্তে এবং মিডিলে ভ্যালু বার করতে পারছি। অ্যাম্পিয়ার সার্কিটের ল থেকে প্রুভ আছে, বইয়ে হয়তো অনেকে দেখে থাকবে। সেখান থেকে কিন্তু টার্মিনাল এবং মিডিল পয়েন্টে কিন্তু ভ্যালু বার করা সম্ভব নয়। মাথায় ঢুকলো? পরিষ্কার বোঝা গেছে? তাহলে দুটো কন্ডিশন এখানে আমাদের মাথায় রেখেছি। আগে আমরা আলোচনা করি যে মিডিলে হচ্ছে গিয়ে মিউ নট এন আই, আর প্রান্তে হচ্ছে হাফ মিউ নট এন আই। হয়ে গেল বিশেষ ক্ষেত্র যেটা বললাম, থিটা 1 হচ্ছে 180 ডিগ্রি, থিটা 2 হচ্ছে 0, ভ্যালু বসিয়ে -1 এখানে প্লাস করা হয়েছে, উল্টো দিক থেকে ভাবা হচ্ছে, মিউ নট এন আই, মানে লিমিটটা আগে পরে ধরা হচ্ছে, আগে 180 ডিগ্রি তারপরে 0, আর আমি ধরেছি আগে 0 পরে গিয়ে 180 ডিগ্রি, তার জন্য উল্টো এসছে। আর একটা হচ্ছে কি অর্ধেকের ক্ষেত্রে অ্যাঙ্গেল হচ্ছে 0, অ্যাঙ্গেলের মধ্যে দুটোকে দেখিয়ে দিলাম। চলো এবার আমাদের টোটাল একটা টেবিল দিয়ে দিয়েছি, যেগুলো যেগুলো আমরা মোটামুটি ইউজে আনবো। এনটাকে দেখো বারবার বারবার কিন্তু সব জায়গায় আমি উল্লেখ করছি, কারণ এখানে অনেকেই ভুল করে পাক সংখ্যা টোটালটাকে ইউজ করে দেয়। ওটা হচ্ছে ইউনিট লেন্থের পাক সংখ্যা। ইউনিট লেন্থের পাক সংখ্যা মানে তোমাকে বলা থাকবে একটা সলিনয়েড, তাতে 100টা পাক আছে, সলিনয়েডটা 10 সেন্টিমিটার লম্বা, সঙ্গে সঙ্গে আমাকে কি করতে হবে? 100কে 10 দিয়ে কিন্তু ভাগ করে নিয়ে গিয়ে স্মলে মার্ক করতে হবে, কারণ সূত্রে যেটা আছে সেটা স্মল এন দিয়েই আছে। ওকে, বাকি যা যাবতীয় যা করেছি সবকিছু একে একে ব্যাখ্যা করা আছে, ভিডিও পজ করে তুলে নিন। চলো এটা করো। একটি সলিনয়েডের দৈর্ঘ্য হচ্ছে 50 সেন্টিমিটার এবং এতে মোট পাক সংখ্যা হচ্ছে 500। যদি এর মধ্যে যে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হয়, তবে সলিনয়েডের ভিতরে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে? চলো নিজেরা করো।
খুব সহজ একটা অঙ্ক, জাস্ট প্র্যাকটিস করানোর জন্য দিয়েছি, বেস লেভেল, দেখতে পাচ্ছ বেসিক লেভেলে, কোনো হার্ড পার্ট কিছু নয়। তাহলে সূত্র কি ইউজ করব? বি ইজ ইকুয়াল টু মিউ নট এন আই। ফার্স্ট কাজ করি হচ্ছে এন এর ভ্যালু বার করি। এন এর ভ্যালু কি হচ্ছে? এন বাই এল। এন কত আছে? এন কত আছে? 500। এল কত? 50 সেন্টিমিটার। সেন্টিমিটারকে কোথায় নিয়ে যেতে হবে? মিটারে। সেন্টিমিটারকে মিটারে মানে কত দিয়ে ভাগ? 100 দিয়ে ভাগ। মানে 0.5 দিয়ে ভাগ, মানে হাফ দিয়ে ভাগ। হাফ দিয়ে ভাগ করা মানে উপরে চলে গেল, হয়ে গেল কত? 1000। মিউ নট এর ভ্যালু কত? মিউ নট এর ভ্যালু হচ্ছে 4 পাই ইনটু 10 টু দি পাওয়ার -7 ইনটু 1000। আই কত? 2 অ্যাম্পিয়ার। তাহলে 4 দুগুণে 8 পাই, আর এখান থেকে কমে হয়ে যাবে 10 টু দি পাওয়ার -4 টেসলা। ওকে, চলো নেক্সট। ভ্যালু বার করা আছে, এটা বলেছি। এরও যদি ভ্যালু বার করো তাহলে এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট। সলিনয়েডের যে কোশ্চেনটা করলে তারই এটা দ্বিতীয় পার্ট, এটাকে লেখা উচিত ছিল বি। ওটা হচ্ছে পার্ট এ, এটা পার্ট বি। উপরের সলিনয়েডের ঠিক এক প্রান্তে কোন বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে? খুব সিম্পল, একদম। উত্তর কি ছিল? হাফ অফ বি। এমনি যদি বি বেরোয় তাহলে হাফ অফ বি প্রান্তে, তাহলে আগে ছিল 8 পাই, এখন হয়ে যাবে 4 পাই। এই দেখো তাই আছে, হাফ দিয়ে ভাগ, বেরিয়ে গেল। তারপরে চলে আসো সীমিত দৈর্ঘ্যের সলিনয়েড। একটি সলিনয়েডের ব্যাসার্ধ হচ্ছে আর, ব্যাসার্ধ হচ্ছে আর, দৈর্ঘ্য হচ্ছে এল। এর অক্ষের উপর মধ্যবিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করো যদি সলিনয়েডের দুই প্রান্তে ওই বিন্দুতে আলফা এবং বিটা কোণ উৎপন্ন করে। কিচ্ছু নেই, সিম্পল সূত্রটাকে জানতে চেয়েছে, যেটা আমি করে রেখেছিলাম। কোন সূত্র? কোন সূত্র? এই তো চলে গেল। এইটা হচ্ছে গিয়ে সূত্র, বা এটাকে কেন দেখবো, আমরা প্রুফ তো করেছিলাম। কোথায় গেল সেটা? এই যে এইটা সে আমরা প্রুফ করেছিলাম, এই সূত্রটাকে ইউজ করতে বলছে। তো চলো আলফা বিটা বসাবো ভ্যালু, তাহলে φ1 φ2 জায়গায় আলফা আর বিটা হয়ে যাবে। তাহলে দেখো দেওয়া আছে, হ্যাঁ এই অঙ্কটা একটা মজা আছে। কি আছে? খুব সুন্দর একটা কন্ডিশন বলা হচ্ছে। অঙ্কটাকে আর একবার রিডিং করো। একটি সলিনয়েডের ব্যাসার্ধ হচ্ছে আর, খুব ভালো করে খেয়াল করো, এটা ছোট্ট টুইস্ট আছে, বেশি কিছু না। দৈর্ঘ্য হচ্ছে এল। এর অক্ষের উপর মধ্যবিন্দুতে চৌম্বক ক্ষেত্র, অক্ষের উপর কোনো বিন্দুতে সলিনয়েড এবং খুব সরু টাইপের যদি হয়ে থাকে, তাহলে কোণ কিন্তু মোটামুটি 180 আর 0 ডিগ্রি ধরে কিন্তু আমাকে করতে হবে। হলো? যদি এটা হয়ে থাকে তাহলে যেটা আমরা আলফা বলছি, একদিকের কোণ যদি থিটা ধরি, বিটাকে যদি থিটা ধরি, তাহলে আরেকটাকে কি বলবো? 180 ডিগ্রি মাইনাস থিটা। ভালো করে বুঝে যেও কথাটা। একটা থেকে যদি বলি থিটা, তাহলে আরেকটাকে কি বলবো? 180 মাইনাস থিটা। তাহলে যখনই আমি এই ভ্যালু দুটোকে এই জায়গায় বসাচ্ছি, কস বিটার জায়গায় বসালাম কস থিটা, কস আলফার জায়গায় যখনই বসাবো কস 180 ডিগ্রি মাইনাস থিটা, তখনই হয়ে যাবে কিন্তু মাইনাস কস থিটা। মানে এই সমীকরণটা হয়ে যাবে মিউ নট এন আই বাই 2, এটা হয়ে যাবে কস থিটা। আর কস, এটা হয়ে যাবে কি? কস 180 মাইনাস থিটা। কস 180 মাইনাস থিটা হচ্ছে মাইনাস কস থিটা, মাইনাসে মাইনাসে কি হয়ে গেল? প্লাস কস থিটা। দুটো কস থিটা মিলে কি হয়ে গেল? 2 কস থিটা। যদি এখানে 2 কস থিটা বসায়, তাহলে সমীকরণটা হয়ে গেল কিন্তু মিউ নট এন আই কস থিটা। এটাও কিন্তু নিজে একটা সূত্র, এটা শুধু অঙ্ক হিসেবে নিও না, এটা নিজে কিন্তু একটা হাই লেভেলের কোশ্চেন সলভ করার জন্য সূত্র। কি বললাম, বোঝা গেল? এটা শুধু একটা অঙ্কই ছিল না, এটা একটা হাই লেভেলের সূত্র, প্রুভও হলো। আচ্ছা, কস থিটা যদি কোনো জায়গায় থিটা দিয়ে না থাকে, অ্যাঙ্গেল দিয়ে, মানে যদি আমাকে লেন্থ ফেল দিয়ে থাকে, তার জন্য কস থিটাকে এখানে ট্রান্সফার করা আছে, দেখতেই পাচ্ছ, বসিয়ে নেবে, হয়ে গেল। ওকে, মিডল পয়েন্ট বলেছে বলে L/2 হয়েছে, আর ব্যাসার্ধ কোনো চেঞ্জ হবে না, আর যাকার তাই আছে। L/2টা কেন হলো বোঝা গেল? মিডিলে বলা হয়েছিল। তাহলে টোটালটার লেন্থ যদি ক্যাপিটাল এল হয়ে থাকে, টোটালটার লেন্থ যদি ক্যাপিটাল এল হয়ে থাকে, তার মিডিলের পয়েন্টটা কি হবে? L/2, সেই জন্য L/2 হয়েছে। চলো নেক্সট কোশ্চেন যাই। একটি সলিনয়েডের পাক সংখ্যা এবং তড়িৎ প্রবাহ উভয়ই দ্বিগুণ করা হলো
কিন্তু দৈর্ঘ্য অপরিবর্তিত রাখা হলে চৌম্বক ক্ষেত্রের মানে কি পরিবর্তন হবে? খুব সিম্পল, পাক সংখ্যা করে দিয়েছি দ্বিগুণ, কারেন্ট করে দিয়েছি দ্বিগুণ, তাহলে বি ইজ ইকুয়াল টু সমীকরণ কি? মিউ নট এন আই, আই কে করেছি কি 2i, এন কে করেছি কি 2n, তাহলে মিউ নট, তাহলে হয়ে গেল কত? 4 গুণ, পূর্বের যে ভ্যালু থাকবে তার 4 গুণ দাঁড়িয়ে যাবে। এখানে দেখো সুন্দর করে সলভ করা আছে, রেশিও বানিয়ে দিয়ে পরে পজ করে লিখে নিও। অ্যাম্পিয়ারের সাহায্যে যদি আমরা এটাকে প্রুফ করতে যাই, যেটা সচরাচর তোমাদের বইয়ে দেওয়া আছে, খুব বাচ্চাদের একটা সলভ। দেখো ভালো করে তাকাও, ছবিটাতে আমি কি করলাম, আমি একটা অ্যাম্পিয়ার সার্কিউটাল ল, ফার্স্টে একটা অ্যাম্পিয়ার ক্ষেত্র তৈরি করতে হবে আমাকে, বদ্ধ পথ, এই গেল ধরে নাও আমার বদ্ধ পথ একটা স্কোয়ার, এই গেল হচ্ছে কি আমার বদ্ধ পথের একটা স্কোয়ার। বি এর ডাইরেকশন কোন দিকে? বি এর ডাইরেকশন হচ্ছে এটা। খুব মজার ব্যাপার, ভালো করে খেয়াল করো, এটা যদি বি এর ডাইরেকশন হয় তাহলে এখানেও বি এর ডাইরেকশন কত? এদিকে, তাহলে এই অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। এটা যদি বি এর ডাইরেকশন হয়ে থাকে, এখানে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। আর আজকে শুরুতে বলেছি সলিনয়েডের বাইরে বি এর ভ্যালু কত হয়? 0। এখানেও 0, এখানেও 0, নিচেরটা কোনো কাজের নেই যেহেতু ক্ষেত্র আমি উপরে ধরেছি। ধরো নাম দিলাম আমি এ বি সি ডি, এ বি সি ডি, তাহলে কি ছিল সূত্র? বি ডট ডিএল ইজ ইকুয়াল টু মিউ নট আই, ক্যাপ দিয়ে ফেলেছি, মিউ নট আই, মনে পড়ে অ্যাম্পিয়ার সার্কিউটাল ল, বি ডট ডিএল ইজ ইকুয়াল টু মিউ নট আই, এখানে ছিল ক্লোজ ইন্টিগ্রেশন বি ডট ডিএল ইজ ইকুয়াল টু মিউ নট আই। সলিনয়েডের একটা প্যাচে যদি আই কারেন্ট গিয়ে থাকে তাহলে ধরতে পারি সলিনয়েড বরাবর আই কারেন্ট প্রবাহিত হচ্ছে, তাহলে আই কারেন্টই রেখেছি, ওই জন্য ওখানে কোনো মাথায় আমি ঝামেলা জঞ্জাল নিচ্ছি না। প্রতি একক দৈর্ঘ্যে পাক সংখ্যা এনা তেনাও করতে পারো, আমি সিম্পলও বেরিয়ে যেতে পারি। বেশ, এবার যদি দৈর্ঘ্যের কথা বলি, তাহলে ভালো করে ভেবে দেখো, ক্লোজ ইন্টিগ্রেশন যে চারটে টুকরো নিয়ে ভাগ করতে হবে, এবি, বিসি, সিডি, ডিএ, চারটে ভাগে ভাঙলাম, ক্লোজ ইন্টিগ্রেশনকে ভেঙে করলাম এবি, এ থেকে বি, বি ডট ডিএল প্লাস ইন্টিগ্রেশন বি থেকে সি, বি ডট ডিএল, অবশ্যই ভেক্টর সাইন আছে আমি আর দিচ্ছি না, সি থেকে ডি, বি ডট ডিএল, ডি থেকে এ, বি ডট ডিএল, সবার মাথায় ভেক্টর সাইন, আর থাকতে পারলাম না, দিয়ে দিলাম ভেক্টর সাইন আছে। এদিকে কি হবে? মিউ নট আই হলো। এবার ভাবো তো, বি ডট ডিএল কে যখন আমি ভাঙবো এ বির রেসপেক্টে, এ বির রেসপেক্টে, তাহলে এ বির ডাইরেকশন যেদিকে, এ বি লেন্থের ডাইরেকশন যেদিকে, বি এরও ডাইরেকশন সেদিকে, তাহলে বি ডট ডিএল মানে কি? বি ডিএল কস থিটা। ভাঙছি এটাকে, ভালো করে দেখো, বি ডিএল কস থিটা, তাহলে ইন্টিগ্রেশন এ টু বি, এখানে কি লিখবো? বি ডিএল কস থিটা, কস থিটার ভ্যালু কত? 0, কস 0 এর ভ্যালু কত? 1, তাহলে এ জিন্দা থাকছে, বিডিএল জিন্দা থাকছে, থাকছে না? সুন্দর বেঁচে থাকছে, মরছে না কোনো কারণে। এবার চলে আসো বিসি, বিসি, বি এর ডাইরেকশন ভালো করে দেখো তো, বিসির লেন্থটা হচ্ছে এদিকে, চৌম্বক ক্ষেত্রের ডাইরেকশন হচ্ছে এদিকে, লেন্থ এটা হচ্ছে আর চৌম্বক ক্ষেত্রের ডাইরেকশন এটা, অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। ডিএল আর 90 যদি অ্যাঙ্গেল হয়, তাহলে এটাকে যখনই ভেঙে বিডিএল cos 90 লিখবো, cos 90 ভ্যালু কত? 0, যেহেতু থিটা 90 ডিগ্রি তাই এই ভ্যালু হয়ে যাবে কত? 0। চলে আসো সিডি, সিডি এমনি 0, এমনি 0, কেন? কারণ এখানে বি এর ভ্যালু হচ্ছে 0 বাইরে বলে। চলে আসো ডিএ, একই কারণ, একই কারণ, ডি এর ভিতরেও অ্যাঙ্গেল এটা ভ্যালু হবে 0, কারণ এটাও পারপেন্ডিকুলার ভাবে আছে। ক্লিয়ার? চৌম্বক ক্ষেত্রের সাথে এই বাহুটা পারপেন্ডিকুলার অবস্থায় আছে। পড়ে থাকলো কে? শুধুমাত্র বি ডট ডিএল ইজ ইকুয়াল টু মিউ নট আই।
বা আইডাস বলতে পারো, আই বলতে পারো। তাহলে গোটাটার যদি আমি ভেবে নিই যে এই ছবিটা গোটাটা গেছে, গোটা ছবিটা গেছে, মানে ওই যে সার্কেলটা যেটা আয়তক্ষেত্র যেটা বানিয়েছি পুরো সলিনয়েডটাকে ধরে বানিয়ে নিয়েছি। তাহলে বি এ বি যে ডাইরেকশনটা, তাহলে সলিনয়েডের গোটা লেন্থকে বোঝাচ্ছে, তাহলে বি ইনটু এল গোটা লেন্থ। আচ্ছা এবার কারেন্ট আসো, গোটাটার ভিতরে কারেন্ট, এক একটা প্যাঁচে যদি আই কারেন্ট গিয়ে থাকে, ওই সলিনয়েডে যদি ক্যাপিটাল এন সংখ্যক প্যাঁচ থেকে থাকে, তাহলে মোট কারেন্ট কত যাচ্ছে? মিউ নট ক্যাপিটাল এন আই পরিমাণ কারেন্ট যাচ্ছে। আবার রিপিট করছি, এক একটা প্যাঁচে যদি আই কারেন্ট গিয়ে থাকে, মোট প্যাঁচ সংখ্যা যদি ওখানে এন হয়ে থাকে, তাহলে মোট কারেন্ট কত যাচ্ছে? এন আই। আমি বার করতে চলেছি কি? বি। তাহলে মিউ নট এন বাই এল ইনটু আই, মানে আবার ঘুরিয়ে দেখো মিউ নট এন আই, সমীকরণ প্রুভ হয়ে গেল। বি ইজ ইকাল টু মিউ নট এন আই। বোঝা গেল? এটাই বইয়ে সচরাচর থাকে। বোঝা গেছে? এগোই। ওকে, এবার আসছি টরয়েড। টরয়েডটাতে আমি চাইবো তোমরা নিজেরা একটু একটু আমার সাথে সাপোর্টে থাকো। টরয়েড কি? টরয়েড হচ্ছে গিয়ে এই যন্ত্রটা হচ্ছে গিয়ে টরয়েডের আসল ছবি। আর আজকে প্রথম দিনের যে লেকচার স্টার্ট করার সময় আমি সলিনয়েডেরও আসল ছবির একটা ছবি রেখেছি, যাতে তোমরা দেখতে পাও যে আসলে ওগুলো দেখতে কেমন। এবং অনেকেই অনেক সময় অনেক জিনিসপত্র ভাঙার পর তার ভিতরে দেখে থাকো, আন্দাজ করতে পারবে যে কোনটা ডায়োড, কোনটা ক্যাপাসিটার, কোনটা টরয়েড বলছে। টরয়েড এটা অবশ্যই সবাই দেখেছো, কখনো না কখনো রেডিও ভাঙার ভিতরে হোক, চার্জারের ভিতরে হোক, দেখেছোই দেখেছো একটা অবস্থায়। সলিনয়েড দেখে থাকবে হচ্ছে গিয়ে রেডিওর ভিতরে, বহুবার দেখেছো। ভাঙা রেডিও পুরোনো যদি থেকে থাকে, বা এমনিও সলিনয়েডের ভিতরে দেখে থাকবে। হলো। তো টরয়েডের কাজ কি? টরয়েড আসলে কিভাবে তৈরি হচ্ছে? সলিনয়েডের দু মাথাকে যদি ঘুরে ব্যান্ড করে দেওয়া যায়, সলিনয়েড ছিল এরকম স্টেট, যদি আমি ঘুরিয়ে ব্যান্ড করে দিই তাহলে এটা চুরির মতো আকার ধারণ করবে। সেটাই হয়ে যাচ্ছে হচ্ছে কি আমাদের টরয়েড। ক্লিয়ার? তাহলে টরয়েড সলিনয়েডকে ঘুরিয়ে পাক করে দিয়েছি, যা বাকি কন্ডিশন সব সেম আছে। এর ভিতরে মোট পাক সংখ্যা হচ্ছে ক্যাপিটাল এন। যদি টোটাল লেন্থের কথা বলা হয় এখানে, তাহলে রেডিয়াসের উপরে ডিপেন্ড করবে। রেডিয়াস এখানে দেখো, ছবিটাকে একটু বড় করে দেখায়, দেখো তিনটে রেডিয়াস তোলা আছে, ভালো করে দেখো, একটা আর, একটা স্মল এ, একটা হচ্ছে ক্যাপিটাল বি। ভালো করে দেখো আর এ বি কেন আছে, কি আছে, একবারে প্রুভও করি, বিচার বিশ্লেষণ করে বেরিয়ে যায়। টরয়েডের ক্ষেত্রে যদি বি বার করতে চাই, টরয়েডের ক্ষেত্রে যদি বি বার করতে চাই, খুব মজাদার একটা কনসেপ্ট। তাহলে আমাদের অ্যাম্পিয়ার সার্কিউটাল ল থেকে যদি আমরা করি, তাহলে চলো আমরা শেপ তুলি। শেপ যদি তুলি, চেষ্টা করছি শেপটাকে ঠিকঠাক রাখার। একটু ছোট করি। এই ধরো মোটামুটি একটা সার্কেল নিলাম ভিতরে, হলো। আর একটা শেপ ধরো নিলাম, সার্কেল। আর একটু বড় করবো, এই নিলাম হচ্ছে বাইরে। ওকে, দুটো সার্কেল নিলাম। এই দুটো সার্কেল কারা? অ্যাম্পিয়ার সার্কিউটাল লর যে দুটো সার্কেল আমাদেরকে তুলতে হয় বা পথ তুলতে হয়, সেই পথ তিনটে এখানে অলরেডি আমি নিয়ে ফেলেছি। কোথায় কোথায় তিনটে পথ? একটা দেখো এ ব্যাসার্ধের একটা ভিতরে নিয়েছি, এই যে এ ব্যাসার্ধ, যাই হোক এটাকে ধরে নাও এই গা দিয়ে গেছে, বা এটাই এ ব্যাসার্ধ। একটা দেখো নীল রঙের নিয়েছি, অক্ষ বরাবর টরয়েডের ঠিক সেন্টার বরাবর একটা নেওয়া হয়েছে, যার ব্যাসার্ধ কিনা আমি ধরেছি স্মল আর। আর একটা দিয়েছি দেখো পুরো টরয়েডের বাইরে বাইরে, সেটার ব্যাসার্ধ আমি ধরে নিচ্ছি, ধরে নাও ক্যাপিটাল বি। ক্যাপিটাল বি মানে এটা যেটা শেষ করেছে, এটাকে ধরো এত দূর পর্যন্ত, এই রে, ধরো এই এত দূর পর্যন্ত যদি নিই, যাক নিতে পারছি না, ওটা আছে ধরে নাও। হ্যাঁ, পেনের ক্ষেত্রে যায়, এই তো। তাহলে এইটা হচ্ছে গিয়ে ধরে নাও আমি রেডিয়াসটা, এটা হচ্ছে গিয়ে অক্ষ পর্যন্ত, আর এটা হচ্ছে গিয়ে এই যে যেটা নিয়েছি সেটা পর্যন্ত।
এবার ভালো করে ভাবো তো, যদি ছোট বৃত্তটার কথা ভাবি, যেটা ভিতরে আছে, যার ব্যাসার্ধ কিনা নিয়েছি এ, এখানে কোনো কারেন্ট গেছে? ওই বৃত্তটার ভিতরে কোনো তার আছে? কোনো কারেন্ট আছে? যদি কারেন্ট না থেকে থাকে, তাহলে ক্লোজ ইন্টিগ্রেশন বি ডট ডিএল ইজ ইকুয়াল টু মিউ নট আয়ের জায়গায় কি বসবে? জিরো। তাহলে এটা ইমপ্লাই কি করে দিল? বি ইজ ইকুয়াল টু কি ইমপ্লাই করছে? তাহলে টরয়েডের ভিতরে যদি কোনো ক্ষেত্র আমি কল্পনা করি, যেহেতু ওখানে কোনো তার নেই, তাহলে ওখানে কোনো কারেন্ট নেই। কারেন্ট যদি না থাকে, ওখানে কোনো চুম্বক ক্ষেত্র নেই। আচ্ছা, এবার যদি আসি বাইরে, বাইরের যে সার্কেলটা আছে সেটাতে যদি আসি, বাইরের সার্কেলটার ক্ষেত্রে কি লজিক কাজ করবে বলে মনে হয়? ভাবো তো, আমি একটু টাইম দিলাম, চলো টাইম দিচ্ছি, বলো কি লজিক কাজ করতে পারে বাইরের সার্কেলটার ক্ষেত্রে? বাইরের সার্কেলটার জন্য কি লজিক কাজ করবে? তো কারা কারা পেরেছো আমি জানি না, দেখো ভালো করে তাকাও। এই কারেন্ট আসলো, এই গিয়ে ধরো এই কারেন্ট আসছে, তাহলে এই টার্নটা গিয়ে এদিকে কারেন্টটা উঠছে, তাহলে এটাকে যদি বলি তাহলে এটা কারেন্ট বেরোচ্ছে, আর এখানে যদি বিচার করি তাহলে কারেন্ট ঢুকছে। আবারও বলছি, ভালো করে বোঝার চেষ্টা করো। প্রত্যেকটা প্যাঁচের কথা যদি বলি, এটা কারেন্ট বেরোচ্ছে, এই পেঁচি গিয়ে এটা কারেন্ট ঢুকছে, তাহলে পুরো ফিল্ড আমার এটা, পুরো ফিল্ড আমার এটা। তাহলে ফিল্ডের এই পয়েন্টটাকে যদি বলি, তাহলে এটাকে কি বলবো? ডট। এর রেসপেক্ট এই পয়েন্টকে যদি বলি তাহলে কি বলবো? ক্রস। আবার এটাকে যদি বলি ডট, তাহলে এটাকে কি বলবো? ক্রস। এটাকে যদি বলি ডট, তাহলে ওটাকে বলবো ক্রস। মানে প্রত্যেকটা পয়েন্টের জন্য একবার করে বেরিয়ে আসছে, একবার করে ঢুকে যাচ্ছে। নেট কারেন্ট আই, নেট কারেন্ট আই। তাহলে যতটা কারেন্ট বেরিয়ে আসছে ততটা কারেন্টই আবার ভেদ করে ভিতর দিকে যাচ্ছে এরিয়াটা। তাহলে নেট কারেন্ট কত হচ্ছে? জিরো। উপর দিকে আসা কারেন্টকে যদি পজিটিভ করি, তাহলে ভিতর দিকে যাওয়া কারেন্টকে কি বলবো? নেগেটিভ। তাহলে আই কারেন্ট যদি টোটাল মিলিয়ে যদি আই কারেন্ট, যেহেতু এখানে আই দেওয়া আছে, তাহলে মোট যদি আই কারেন্ট বেরিয়ে আসছে, মানে মোট এন আই কারেন্ট, দেখা গেল এন খানা পাক আছে, তাহলে মোট কারেন্ট বেরিয়ে আসছে যেটা, ডট যেটা মোট সেটা হচ্ছে এন আই, আবার ক্রস যেটা মোট সেটাও তো এন আই। দুজনে ওই মুখ উল্টো দিকে, নিট ফল জিরো। তাহলে আমি আবার দেখতে পেলাম যে এই সার্কেলটার জন্য, না এটাকে লিখবে, ছাড়ো রেখে দিলাম, এই বড় সার্কেলটার জন্য যদি বিচার করা যায়, তাহলে এর ভিতরেও মোট বেরিয়ে আসা কারেন্ট আর ভিতর দিয়ে যাওয়া কারেন্টের পরিমাণ নেট ফল হয় জিরো। অর্থাৎ অ্যাম্পিয়ারের যে বদ্ধ পথ, সেই পথের ভিতরে নেট কারেন্ট যেহেতু জিরো, আবার সেই লিখবো বি ডট ডিএল ইজ ইকুয়াল টু মিউ নট জিরো, মানে বি এর ভ্যালু হলো জিরো। এবার চলে আসো, যদি অক্ষ বরাবর নিই, যদি অ্যাক্সিস বরাবর নিই, অক্ষ বরাবর কোনো ভালো ছবি আছে? হ্যাঁ, এই দেখো টরয়েডের ক্ষেত্রে ভিতর দিকের জন্য হলো ব্যাখ্যা হয়ে গেছে, তিনটে কন্ডিশন। টরয়েডের বাইরের অঞ্চলের জন্য ব্যাখ্যা হয়ে গেছে, এই যে যতগুলো বেরোচ্ছে ততগুলো ঢুকছে। এবার চলে আসা হচ্ছে গিয়ে টরয়েডের অক্ষ বরাবর ভিতরের অংশ, মানে এই যে নীল রঙের যে সার্কেলটা বানিয়েছিলাম, এই যে নীল রঙের এইটা মাঝে ভিতরে থাকা যে সার্কেলটা। ওকে, এবার দেখো ভালো করে তাকাও। টোটাল যদি সার্কেলটার কথা বলি, তাহলে বদ্ধ পথ যেটা নীল রঙের তৈরি হচ্ছে সেটা কত হচ্ছে? 2πr। ঠিক, এক একটা প্যাঁচে কারেন্ট কত? আই। প্যাঁচ সংখ্যা কত? ক্যাপিটাল এন। মোট কারেন্ট কত? এনআই। মোট কারেন্ট কত? এনআই। তাহলে অ্যাম্পিয়ার সার্কিটের ল কি বলে? ক্লোজ ইন্টিগ্রেশন বি ডট ডিএল ইজ ইকুয়াল টু মিউ নট আই। আই কত এখানে? মিউ নট ক্যাপিটাল এন ইনটু আই, এটাকে আই ড্যাশ নাম দিই। এক একটা টার্নে আই কারেন্ট, এন খানা টার্ন আছে, তাহলে মোট কারেন্ট কত যাচ্ছে? এনআই। তাহলে নেট কারেন্ট হচ্ছে এনআই। এবার হচ্ছে গিয়ে বি ডট ডিএল কে যদি ক্লোজ ইন্টিগ্রেশন করছি, মানে ডিএল এর জায়গায় কি বসবে? 2πr। তাহলে বি ইনটু 2π, যেহেতু স্মল আর ব্যাসার্ধ ধরা হয়েছিল একটু দেখে নিতে পারো, মিউ নট এন আই
তাহলে বি এর ভ্যালু হলো মিউ নট ক্যাপিটাল এন বাই 2 পাই আর ইন্টু আই, মানে হচ্ছে মিউ নট স্মল এন আই। তাহলে স্মল এন কি? স্মল এন হচ্ছে গিয়ে প্রতি একক দৈর্ঘ্যে পাক সংখ্যা। বারবার বলেছি এই ইউনিটটা ইউজ হয় স্মল এন। এটা দেখতে পেলাম একটা সলিনয়েডে যেমন হয় টরয়েডের ক্ষেত্রে ঠিক তাই হয়। বোঝা গেছে? পরিষ্কার হলো? সম্পূর্ণ ক্লিয়ার? ভিতরে কেন হলো না? তারই নাই, কারেন্টই নাই। বাইরে কেন হলো না? যতটা কারেন্ট বেরিয়েছে ততটাই গেছে। অক্ষ বরাবর কি হলো? কারেন্ট থাকলো, অ্যানালিসিস হলো, ফলাফল বেরিয়ে এলো। তাহলে এখানে সব দেখা টরয়েড সম্বন্ধে সুষম তড়িৎ ক্ষেত্র দেয়, তড়িৎ প্রবাহের দিকের কথা আলোচনা করা হলো, ওই মুখ বদলে যায়। এই ছিল হচ্ছে গিয়ে টোটাল আমাদের সলিনয়েড এবং টরয়েডের অ্যানালিসিস, কিছু নিউমেরিক্যাল প্রবলেম, ব্যাখ্যা। তো ভালো করে পড়াশোনা করো। ওকে, টাটা, বাবাই।